লাস্ট ক্লাসে আমরা যে 6টা সূত্র একটু পড়ছিলাম, একটু সূত্রগুলো ফার্স্টে রিভিউ করব, তারপরে চলে যাব ম্যাথে। এটা হচ্ছে বৃত্তের সূত্র 1 থেকে 6 পর্যন্ত আমরা পড়ছি। আজকে আমরা শুধুমাত্র 7 নাম্বার সূত্রটা পড়ব নতুন, আর আরো কিছু ম্যাথ পড়ব। তোমাদের অলরেডি বলছি 4.1 এর ক্লাস হবে 4টা, 4.2 এর হবে 3টা, আর বৃত্ত চ্যাপ্টারের পরে আমরা করব ফাংশন। তো প্রথমে 7 নাম্বার সূত্র প্রমাণটা আমরা একটু শিখে নিই। তো ফার্স্ট অফ অল বলা হয়েছে একটা বৃত্তের ব্যাসের দুইটা প্রান্তবিন্দু যদি দেওয়া থাকে, বৃত্তের ব্যাস নিশ্চয়ই বুঝতে পারো, একটা বৃত্তের কেন্দ্রগামী সরল রেখা। তো দুইটা প্রান্তবিন্দু যদি এ আর বি হয়, সেই দুইটা স্থানাঙ্ক x1 y1 x2 y2 যদি হয়, তাহলে সরাসরি বৃত্তের একটা সমীকরণ আছে। তো প্রথমে আমরা এই ফর্মুলাটা প্রমাণ শিখে নিব, তারপরে গতদিনের ক্লাসের 6টা সূত্র সমন্বয়ে এই 7টা সূত্রে আমরা কিছু ম্যাথ করব আজকে। তো শুরু করতেছি আমরা 4.1 এর ক্লাস 2। প্রথমত ধরো একটা বৃত্ত, এই বৃত্তের এটা হলো একটা ব্যাস, যার প্রান্ত বিন্দু দুইটা x1 y1 আর b হচ্ছে x2 y2। ওকে, তো ব্যাসের প্রান্ত বিন্দু দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। আমরা ছোটবেলায় মানে ক্লাস 9-10-এ আমরা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দুর সাথে আমরা যদি যে কোনো একটা বিন্দুর সংযোজন করি বৃত্তের উপরস্থ, তাহলে সেই বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে তার নাম হলো অর্ধবৃত্তস্থ কোণ। আর অর্ধবৃত্তস্থ কোণ সর্বদা এক সমকোণ হয়। মনে আছে ভাইরা? ক্লাসের সবাই আমাকে একটু জানান। জি ভাইয়া। জি ভাইয়া। তো আমি বলতে পারি যে এপি সরল রেখা আর বিপি সরল রেখা, ভালো করে বুঝো, এপি সরল রেখা আর বিপি সরল রেখা এই দুইটা হলো পরস্পর লম্ব। আর আমরা যদি ভাইরা সরল রেখা পড়ে আসি, তাহলে হয়তো সবাই জানি দুইটা সরল রেখা লম্ব হইলে কি হয়, কে বলতে পারবা? দুইটা সরল রেখা যদি পরস্পর লম্ব হয়, তাহলে তাদের ঢালদ্বয়ের গুণফল হয় -1। সবাই কি জানি? ওকে, তো এইবারে তোমরা আমাকে বলো, যেহেতু কোণ এপিবি হইল 90 ডিগ্রি, সো দ্যাট এপি লম্ব হইল বিপি, তো এপি সরল রেখার ঢাল ইনটু বিপি সরল রেখার ঢাল উইল বি, গুণফল হবে -1। এরা বলো এপি সরল রেখার ঢাল কত হবে? ক্লাসের থেকে বলতে পারবা এপি। আমরা ঢালের সূত্র জানি, কোটির পরিবর্তন বাই ভুজের পরিবর্তন, y - y1 বাই x - x1। বিপি সরল রেখার ঢাল কি হবে? y - y2 বাই x - x2 ইকুয়াল টু হলো -1, আর আর গুণ করে দাও, y - y1 y - y2 equal to minus of x - x1 x - x2, সব বামে নিয়ে আসো। তো x - x1 into x - x2 plus y - y1 y - y2 equal to হলো 0। তাহলে একটা জিনিস খেয়াল করো, সূত্রটা মনে রাখাটা কিন্তু ইজিয়ার। মানে ধরো শীর্ষবিন্দু দুইটা হলো x1 y1 আর x2 y2, তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? x - x1 into x - x2, মানে x থেকে ভুজ দুইটা বাদ দিবা, প্লাস y - y1 into y - y2, মানে কোটি দুইটা বাদ দিবা, সিম্পল। তো এই সমীকরণটা শুধুমাত্র তখনই ইউজ হবে যখন একটা বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু দুইটা দেওয়া থাকবে, মানে এ আর বি, ব্যাসের দুই প্রান্ত বিন্দু দেওয়া থাকলে বৃত্তের সরাসরি সমীকরণ। তো এই রিলেটেড 2-3টা ম্যাথ আছে, আমরা সেটা আগে দেখব। বেরা আমাকে বলো 7 নাম্বার এই ফর্মুলাটা প্রমাণটা বুঝছো কিনা ক্লাসের সবাই? 7 নাম্বার ফর্মুলার প্রমাণটা সবাই বুঝতে পারবে? ফাইন। সো ভেরা ফর্মুলার প্রমাণ আমি করায় দিচ্ছি যদিও, কিন্তু একদম তোমরা নিশ্চিত থাকো ফর্মুলার প্রমাণ পরীক্ষায় আসবে না।
তো তোমাদের ফর্মুলাটাই এট দ্য এন্ড অফ দ্য ডে মুখস্থ রাখতে হবে। আমরা তাহলে অঙ্কে চলে যাচ্ছি, এই সূত্রে 7 নাম্বার সূত্রে। ফাইন ভাইরা, লাস্ট ক্লাসে তোমাদের আমি 2, 9, 10 এই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম। ভাইরা করছিলাম নাকি কেউ? জি ভাইয়া। প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হইলে আমাকে অবশ্যই জানাবা ভাইয়া, কারণ আমার টার্গেট হচ্ছে আমরা সব অঙ্ক করানোর চেষ্টা করি। তো কোনো প্রবলেম হইলে আমাকে জানাইলে আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। 4-এর 3 নাম্বার প্রশ্নটা পড়বা। -4,3 এবং 12,-1 এই দুই বিন্দুর সংযোজক সরল রেখাকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। সবাই কি বুঝতে পারো যে এটা এ আর বি দেয়া আছে, দুইটা বিন্দুর সংযোজক রেখাটাই ব্যাস, তার মানে ব্যাসের প্রান্ত বিন্দু -4,3, 12,-1। তাহলে বৃত্তের সমীকরণ বের করতে বলছে, ডাইরেক্ট বের করে ফেলতে পারবো এই সূত্রটা দিয়ে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। আসো আমরা এই নিয়মের একটা করাই দিই। 4-এর অঙ্কগুলো হচ্ছে এই নিয়মের অঙ্ক। 4-এর 4টা ম্যাথ আছে, সো তোমরা এটা ওইভাবে করবা। 4-এর 3 নাম্বার, অবশ্যই চিত্র আঁকার চেষ্টা করব। মানে চিত্রটা একেবারে পারফেক্ট থাকতে হবে, নট নেসেসারি। এখানে যেহেতু বৃত্তের সমীকরণে অক্ষের কথা বলে নাই, তো তোমাকে এত মানে পারফেক্ট চিত্র না আঁকলেও চলবে। মানে পারফেক্ট বলতে আমি বুঝাচ্ছি যে স্থানাঙ্কের অক্ষে না আঁকলেও চলবে। তো এত ও এত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কে বলতে পারবা? যারা x1 y1 x2 y2 ঠান্ডা মাথায়, হ্যাঁ, x minus x1 x minus x2 y minus y1 y minus y2। এরা এবার বলো যে এইটা ভাঙায় দিলে কি হবে? ক্লাসের কে বলতে পারবে? x স্কয়ার minus 12x plus 4x minus 48 y স্কয়ার plus y minus 3y minus 3। তো সাজায় গোছায় লেখো x স্কয়ার plus y স্কয়ার minus 8x minus 2y minus 51 equal to 0। বৃত্তের সমীকরণ সরাসরি পেয়ে গেছি। আমরা সবাই জানি বৃত্তের আদর্শ সমীকরণ কিন্তু জিএফসি টাইপের, যেই ভাবেই থাকুক না কেন তোমার কিন্তু জিএফসি আকারে এটাকে প্রকাশ করতে হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমাদের বৃত্তের সমীকরণ একটা পার্ট হয়ে গেছে। এইটা এত ছোট অঙ্ক হওয়ার কারণে দেখবা যে সবসময় একটা ছোট অঙ্কের সাথে একটা লেজ লাগায় দেয়। লেজটা হইল যে বলছে বৃত্তটির ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। কার কার ক্লাসে ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণের সূত্র মনে আছে? কে বলতে পারবো? 2 root g square minus c। একটু ভুল বলছো ভাইয়া। f f f স্কয়ার, হ্যাঁ হ্যাঁ 2 root over f স্কয়ার মাইনাস c। তো ভাইরা বাবা ভাইরা এখান থেকে বলো তো এখানে জিএফসি কত কত কত? এই বৃত্তে এখানে f -2 আর c -51। এখানে g হবে -4, f হবে -1 এবং c হবে -51। সবাই বুঝছো? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, সো y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ, y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2 root over f square minus c minus 1 square plus 51 minus minus plus, তো এটা হয় 2 root 52। 52 রুট হচ্ছে 2 root 13।
অলরেডি একটা 2 আছে, সো এটা হবে 4√30 একক। মানে 52 কে 4 গুণ 13 লেখা যায়, 4 এর রুট 2, সো 2 2 4 হইলো 4√13 হবে। এটা বাড়তি পার্ট দেওয়া হয়েছে যেহেতু অঙ্কটা ছোট। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা সবাই, তো ভেড়া 4 এর বাকি অঙ্কগুলো আমি চাই, মানে তোমরা ভেড়া প্রত্যেকটা গ্রুপের সবগুলো অঙ্ক করবা এবং আমাকে জানাবা কোনোটাই প্রবলেম হইলো কিনা। তো আমাদের 4 এর গুলা আমি ধরে নিচ্ছি যে তোমরা পারবা। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। গতকালকের ক্লাসে আমরা 9 এবং 10 করছিলাম। আজকে আমরা বেশ কতগুলো ম্যাথ করবো, 11 থেকে একটা করে দিই আমি। এখানে যেটা বলা হয়েছে, একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, 11 2 নাম্বারটা করে দিচ্ছে, ওয়াই অক্ষকে স্পর্শ করে আর 3,0 আর 7,0 বিন্দু দিয়ে যায়। তো ওয়াই অক্ষকে টাচ করে আর এক্স অক্ষকে, এই যে এখানে যে দুইটা বিন্দু আছে সেটা দুইটা অক্ষ মানে এক্স অক্ষকে ছেদ করে এই দুইটা বিন্দুতে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? স্যার। তো আমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। আসো আমরা চিত্রটা আঁকি। অক্ষের কথা যেহেতু মেনশন করা আছে, আমরা স্থানাঙ্কের অক্ষে আঁকার চেষ্টা করব। এটার চিত্রটা হবে এমন, দেখো প্রশ্ন পড়ে চিত্রের কনসেপ্টটা একটু বুঝে নিতে হবে ভাইয়া। এটার চিত্র যে এমন হবে তা কি বুঝতে পারো ক্লাসের সবাই? এটা হইলো 3,0, এটা হইলো 7,0, ওয়াই অক্ষকে টাচ করে। বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে আর এই দুই বিন্দুগামী, যারা একটা কথা না লিখলে কবিরা গোনা হয়ে যাচ্ছে আমাদের, সেটা হইলো বিন্দুগামী মানে শর্তসিদ্ধ। সবাই বুঝতেছো? বৃত্ত সরল রেখায় এইটা লেখা না মানে আমি মেজর জিনিস মিস করতেছি। যারা ওয়াই অক্ষকে স্পর্শ করলে ফর্মুলা কি ক্লাসের কে বলতে পারবা? একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে, এক্সেলেন্ট। যারা জিনিসগুলো মুখস্থ রাখো, আগামী আরো 5টা ক্লাসে এই জিনিসগুলো কাজে লাগবে আমাদের। তো ভালো করে বৃত্ত চ্যাপ্টারটা পড়বো। বৃত্ত চ্যাপ্টারটা ভালো করে করার পিছনে একটা রিজন আছে। রিজনটা হইলো বৃত্ত আর সরল রেখা দুইটা থেকে দেখা যায় ফার্স্ট ইয়ার ফাইনালে তোমাদের হয়তো একটা অ্যান্সার করতে হবে। তো দেখা গেল যে বৃত্ত চ্যাপ্টারটা যেহেতু ছোট কন্টেন্ট, সরল রেখার তুলনায়, সরল রেখা চিন্তা করো যে আমরা মনে হয় 1.5 মাস লাগায় করাইছি, সেই তুলনায় বৃত্ত ভলিউমে সহজ আর এমনি অঙ্কগুলোও সহজ। তো আমার মনে হয় যে তোমরা যদি ভালো করে বৃত্ত করো, তুমি সরল রেখাকে অ্যাভয়েড করতে পারবা সৃজনশীল হিসেবে। মানে তোমরা জানো যে ক বিভাগে 4টা কোশ্চেন থাকে, একটা হইলো ম্যাট্রিক্স নির্ণয়, একটা হইলো বিন্যাস সমাবেশ, একটা হইলো সরল রেখা, একটা হলো বৃত্ত। সো এই জায়গায় তুমি যদি বিন্যাস সমাবেশ আর ম্যাট্রিক্স নির্ণয় তো অ্যান্সার সবাই করে, আর তুমি যদি বৃত্ত অ্যান্সার করো তাহলে সরল রেখাকে অ্যাভয়েড করা যায়, এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর খ বিভাগে তোমরা জানো যে ত্রিকোণমিতি আর ক্যালকুলাস থাকে 7, 9, 10, 6, 7, 9, 10 অ্যাকচুয়ালি। তো ওইখানে 4 চ্যাপ্টার থেকে 4টা কোশ্চেন আসে। তো 6 তো খুবই সহজ, তোমরা সবাই জানো। তো দ্যাট দেখা যায় যে 9 আর 10-এর মধ্যে তোমরা কিন্তু যে কোনো একটা অ্যান্সার করলেই হয়। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করব কিভাবে তোমরা ফার্স্ট ইয়ার ফাইনালের জন্য প্রিপেয়ার করবা নিজেকে। 11 2 নাম্বার, ধরি বৃত্তের সমীকরণ কত হবে ভেড়া? ক্লাসের কে বলতে পারবা? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। টার্গেট জিএফসি বের করা। বৃত্ত y অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাই c ইকুয়াল টু f স্কয়ার, 1 নাম্বার ইকুয়েশন। তারপরে বৃত্তটি 3,0 বিন্দুগামী, 3,0 বিন্দুগামী অর্থাৎ সিদ্ধ, x এর স্থলে 3, y এর স্থলে 0।
তো এই দুইটা যেহেতু 0 হয়ে যাচ্ছে, তো 9 প্লাস 6g প্লাস c ইকুয়াল টু 0, 6g প্লাস c ইকুয়াল টু -9। তো ইকুয়েশনটা আমরা পাইলাম। এরপরে বলো বৃত্তটা আরেকটা বিন্দুগামী আছে, সেটা হলো 7, তো বৃত্তটি আবার বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, আবার বৃত্তটি 7,0 বিন্দুগামী মানে যেহেতু শর্ত সিদ্ধ, সিদ্ধ করো। এক্স এর স্থলে কি বসাবা? 7, আর ওয়াই এর স্থলে 0। তাহলে 7 স্কয়ার 0 স্কয়ার 2g ইনটু 7 2f ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। সো এটা হবে 14g প্লাস c ইকুয়াল টু -49। ইকুয়েশন 3। তো আমরা পেয়ে গেলাম। তো এবার ক্লাসের কেউ একজন আমাকে একটু বলো যে এখান থেকে আমি জিএফসি কিভাবে বের করব তিনটা সমীকরণ থেকে? 3 minus 2 করব। হ্যাঁ, 3 থেকে 2 সমীকরণ বিয়োগ করে দিই। হ্যাঁ, কি হয় বলো? 3 থেকে 2 নাম্বার বিয়োগ করে দিলে 8g ইকুয়াল টু -40, সো দ্যাট g এর মানটা হবে -5। g এর মানটা আমি পেয়ে গেছি। তো g এর মানটা আমি 2 বা 3 যে কোনো একটাই বসাই, তাহলে আমি c ও পাওয়া যাব। 2 নং থেকে g এর মান যদি বসাই -5 30 প্লাস c ইকুয়াল টু -9, সো c উইল বি 21। তাহলে 1 নং থেকে কি হবে? f স্কয়ার ইকুয়াল টু 21, সো f ইকুয়াল টু প্লাস মাইনাস √21। নিশ্চয়ই বুঝছি। যারা প্লাস মাইনাস দুইটা মানে বৃত্ত দুইটা হওয়ার কেউ কি ব্যাখ্যাটা বলতে পারবা কেন বৃত্ত দুইটা হলো? যারা ব্যাখ্যাটা হলো বৃত্তটা কি নিচে হইতে পারতো না? এই দুইটা বিন্দুতে আর ওয়াই অক্ষকে স্পর্শ করে, বৃত্তটা নিচেও হইতে পারতো না। মানে ম্যাথমেটিক্স সব সময় তোমাকে শিকারী কুকুরের মতো সব অ্যান্সার বের করে দিয়ে আসবে। তো নির্ণেয় বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2gx যেহেতু 10x 2fy প্লাস মাইনাস 2√21y প্লাস c, c হলো 21। একসাথে দুটা বৃত্তের উত্তর লিখে দিলাম। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো অঙ্কগুলা। এই রুলের আমরা যেহেতু আরো মিনিমাম 5টা অঙ্ক করব, তো জিএফসি বের করা আমার মনে হয় তোমরা আস্তে আস্তে জিনিসটা শিখে যাবা। ম্যাথটা কি বুঝছো সবাই? আমাকে জানাও। মানে আমি যেই জায়গায় ধরতেছি 4 ধরছি 11 ধরছি, হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। হোমওয়ার্ক গুলা করবা। হোমওয়ার্কে অবশ্যই এমন হইতে পারে যে পারো নাই। আচ্ছা, গত দিনের হোমওয়ার্কে এমন বলছে কোনোটা যে পারো নাই, নাকি সবগুলা পারছো? গতদিন কাজ দিছিলাম কিন্তু কয়েকটা। না পারলে আমাকে বলবা, আমি সলভ করে দিব। অনেকে আমাকে হোমওয়ার্ক পাঠাইছো যারা, তাদের সলিউশন থেকে পাঠিয়ে দিব যাদেরটা হইছে। তো আমার মনে হয় তাইলে তুমি দেখে নিলে প্রবলেমটা থাকবে। তো 11 আমাদের হয়ে গেছে। 12 থেকে 15 পর্যন্ত কিন্তু HKR রুলের ম্যাথ। তো আমরা এটা লাস্ট পেজটা। তো ভেরা 16 থেকে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু করবো। 16 আমি দুইটা অঙ্ক করে দিব তোমার। 16 এর দুটা ম্যাথ করে দিচ্ছি সুবিধার জন্য। পরে দেখো একটু যে 16 এর 2 এবং 3টি একই রকম কিনা। এরা 16 এর 2 এবং 3 একই রকম না? একটা বৃত্ত যেটা মূল বিন্দু দিয়ে যায় আর 3,-4 বিন্দু দিয়ে যায়, আর বৃত্তটার কেন্দ্র x অক্ষের উপর অবস্থিত। 3,-4 এই বিন্দুটা কোথায়? এই বিন্দুটা হলো 4th কোয়াড্রেন্ট। তো আসো আমরা এটা চিত্র আঁকি, যেহেতু অক্ষের কথা মেনশন করা আছে।
আচ্ছা ভেরা, একটা জিনিস তোমাদের মনে আছে কিনা, আমি সরল রেখার কথা বলতেছি। y ইকুয়াল টু mx প্লাস c, এটা একটা সরল রেখার সমীকরণ। সরল রেখাটা যদি মূল বিন্দুগামী হয় সেক্ষেত্রে কি হয় বল? y equal to x. সরল, হ্যাঁ, তখন c এর মানটা হয়ে যায় 0, মানে y ইকুয়াল টু mx হলো মূল বিন্দুগামী। এটা কেন হয়? মূল বিন্দুগামী মানে শর্তসিদ্ধ, x এর জায়গায় 0, y এর জায়গায় 0 বসাইলে c এর মান কি হয়? 0 হয়ে যায় না? সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এই হইল বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ। এরা আমাকে একটু জানাও, একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে কি হবে? এরা তাহলেও সি এর মানটা 0ই হবে। সবাই কি বুঝতে পারো? এক্স এর জায়গায় 0, ওয়াই এর জায়গায় 0 বসায়া সিদ্ধ করো, সি এর মানটা কি 0 হবে না? ক্লাসের সবাই আমাকে জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। ফ্যান্টাস্টিক। সো হ্যাঁ, মনে রাখবা এখন থেকে নোট একটা, আমি নোট হিসেবে লিখে দিচ্ছি, একটা বৃত্ত যদি মূল বিন্দুগামী হয় তাহলে সি ইকুয়াল টু 0 হবে। নোট হিসেবে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, একটা খুবই ইম্পর্টেন্ট একটা আলাপ, সেটা হলো আমি ফার্স্ট ইয়ারের পড়ার প্ল্যান তোমাদের বলে দিচ্ছি যে আমরা 4 পড়বো, তারপরে করব চ্যাপ্টার 8 এবং তারপরে চ্যাপ্টার 2। তো এটা তো আমাদের জুন মাসের প্ল্যান, মানে আমরা 4, 8, 2 এটা জুন মাসে শেষ করে ফেলবো। তোমাদের মধ্যে অনেকের সিলেবাসে আমি দেখছি যে সেকেন্ড পেপারের কয়েকটা চ্যাপ্টার আছে, আমি একটু বলে দিই। সেটা হলো চ্যাপ্টার 3 জটিল সংখ্যা বোধহয় আছে, চ্যাপ্টার 7। কারো যদি এমন থাকে যে আগামী মাসে পরীক্ষা জুন মাসে বা এরকম, তাহলে আমি সেকেন্ড পেপারের এই দুইটা চ্যাপ্টার 3 এবং 7 এই দুইটা এক্সট্রা ক্লাস হিসেবে নিব। যাদের যাদের প্রয়োজন তারা শুধু করব, কারণ আমরা এমনিতেও জুলাই থেকে সেকেন্ড পেপার স্টার্ট করব। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জুনেই হবে। কারো প্রয়োজন, হ্যাঁ 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 হ্যাঁ, এক্সট্রা ক্লাস নিব, মানে ইনফ্যাক্ট আমরা নেক্সট উইক থেকেই শুরু করব, মানে মে থেকেই স্টার্ট করব। সবাই আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আমাকে একটু জানাও কার কার আছে, আমি সব ব্যাচের সাথে কনসাল্ট করে এক্সট্রা ক্লাসের টাইমগুলো শিডিউল গুলো ঠিক করব। তো এবার আমি যে অঙ্কটায় ছিলাম, আমি এটার চিত্রটা আগে এঁকে নেই। একটা বৃত্ত মূলবিন্দু দিয়া যায়, কেন্দ্রটা এক্স অক্ষের উপরে অবস্থিত, আর 3, -4 বিন্দু দিয়া যায়। তার মানে চিত্রটা অনেকটা এমন কিছু একটা হবে। মূলবিন্দু দিয়া যায়, কেন্দ্রটা হইল এক্স অক্ষের উপরে অবস্থিত। এরা এক্স অক্ষের উপরে অবস্থিত একটা বিন্দু সম্পর্কে মন্তব্য করে। এক্স অক্ষের উপরে অবস্থিত কোন একটা বিন্দু সম্পর্কে একটা ছোট মন্তব্য করে। কোটির মান 0 হবে। কোটি 0 হয়, এক্সেলেন্ট। বৃত্তের কেন্দ্র কি হয় বলতো? x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? ক্লাসের কে কে বলতে পারবে? আলফা কমা 0। না 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 না, কেন্দ্রের স্থানাঙ্ক, জিএফসি ওয়ালা সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কত? -g -f। -g - f। তো ভেড়া, এখানে এফটা যে 0 হবে তা কি তোমরা বুঝতে পারো? এফ এর মানটা যে 0 হবে, কারণ এইটা এক্স অক্ষের উপরে অবস্থিত। সো খুব সুন্দরভাবে 16-2 মনে করি প্রথমে মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণ। মূলবিন্দু মানে 0, 0। যারা মূলবিন্দুগামী বৃত্তের সমীকরণের ক্ষেত্রে সি ফার্স্টেই থাকবে না, আমরা এটা প্রথমেই জানি। তার মানে সি বাদ। এবার কেন্দ্র এক্স অক্ষের উপরে অবস্থিত, তার মানে কি -f ও 0। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত, অর্থাৎ -f = 0, দ্যাট ইজ f = 0। তাহলে ভাইয়া সিও 0,
এফও 0, বাঁচলো কিভাবে? জি। তাহলে বলতো ভাইরা বৃত্তের সমীকরণ কত? এবার ছোট হয়ে গেছে আরো। এবার লাস্ট কথা, ভাইরা বলতো বৃত্তটা কত বিন্দুগামী? মূল বিন্দুগামী তো বলছি, আরেকটা বিন্দুগামী তো বলে দিছে, সেটা কি? 3, -4 বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। বৃত্তটি 3, -4 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে 3, ওয়াই এর স্থলে -4 বসায় দিলাম। 9 আর 16তে হয়ে গেল 25 + 6g, তার মানে জি এর মান হবে -25/6। তো আমরা এফ আর সি তো 0 আগে ছিল, জি এর মানটা বের করে ফেলছি। বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে তাইলে? নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² + 2gx দিয়ে গুণ করলে 25/3 × x। ভাইরা তোমাদের কি মনে আছে আমি বলছিলাম যে ভগ্নাংশ রাখা যাবে না, তাহলে কি করবা? হ্যাঁ, 3 দ্বারা গুণ করে দিবা। তো 3 দ্বারা গুণ করলে কি হবে? 3x² + 3y² - 25x। 3 দ্বারা গুণ করে আমরা সমীকরণটা পেয়ে গেলাম, এটা হলো বৃত্তের সমীকরণ। এরা হুবহু এটার মতো 16 3। কেন্দ্রটা যদি ভেড়া ওয়াই অক্ষের উপরে অবস্থিত হতো তাহলে কি হতো? কেন্দ্রটা যদি ওয়াই অক্ষের উপরে অবস্থিত হতো 0 আর -f 0, -g 0 হইতো। হ্যাঁ, -g এর মানটা 0 হতো। এক্সেলেন্ট। তোমরা আস্তে আস্তে এই জিনিসটা মানে বারবার বলতে বলতে আমি চেষ্টা করবো যে তোমাদের এটা মাথার মধ্যে পুরোপুরি সেট করে দিতে। এরা আমরা 16 একটা করছি, আমরা এবার 16 এর 5 নাম্বারটা করে দিই। 16 এর 5 দেখে তোমরা 4ও করতে পারবা। প্রশ্নটা ভালো করে শুনো। বলছে একটা বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে যায় -1 1 আর 3, আর কেন্দ্র আরেকটা সরল রেখার উপরে অবস্থিত। -1 -1 আর 3, 2 বিন্দু দিয়ে যায়, আর কেন্দ্রটা হচ্ছে x + 2y + 3 = 0, আর একটা সরল রেখার উপরে অবস্থিত। বা উল্টা ভাবে বলতে পারি সরল রেখাটা কেন্দ্রগামী বা বিন্দুগামী। তো আমরা একটু চিত্রটা আঁকার চেষ্টা করি। এটা অক্ষে মেনশন করার খুব নেসেসারি না, মানে ভাইরা এটা হলো একটা সরল রেখা যার সমীকরণটা হলো x + 2y + 3 = 0। ভাইরা আমাকে একটু বলো যে এই কেন্দ্রটার স্থানাঙ্ক কত? ক্লাসে কে বলতে পারবা কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তটার কেন্দ্র -g -f, আর বৃত্তটা কত কত বিন্দু দিয়ে যায়? -1 -1 আর 3, 2 এই দুইটা বিন্দু দিয়ে বৃত্তটা যায়। যারা কনসেপ্টটা কি বুঝতে পারছো? বৃত্তটার কেন্দ্র একটা সরলরেখার উপরে অবস্থিত, আর বৃত্তটার নিচে এই দুইটা বিন্দু দিয়ে যায়। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। সবসময় খেয়াল করবা যে বৃত্তের 3টা কনসেপ্ট, 3টা কথা বলা থাকে। এর কারণ হলো তোমাকে 3টা কনস্ট্যান্টের মান বের করতে হবে, জিএফসি অথবা হালুয়া কাবাব রুটি মানে HKR। তো যেহেতু যে কোনো 3টা কনস্ট্যান্ট বের করতে হয়, দেখবা যে সবসময় 3টা শর্ত দিবে। সরল রেখার ক্ষেত্রে 2টা শর্ত দিবে, কারণ x/a + y/b = 1, 2টা কনস্ট্যান্ট a আর b। মনে আছে সবার? ক্লাসের সবার? ফাইন। তো 16 5 নম্বরে এটা মূল বিন্দুগামী না, মনে করি বৃত্তের সমীকরণ কি হবে? এখানে সি থাকবে। যারা এখন একটা ইম্পর্টেন্ট কথা তোমাদের আমি বলবো, যেটা তুমি সব সময় মনে রাখবা। সাপোজ দেখো এই সরল রেখাটা কেন্দ্র দিয়ে যায়, তো এখন এখানে বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ 3 বার করবো আমরা।
মনে রাখবা সরল রেখা সিদ্ধ করতে হবে আবার বৃত্তকেও সিদ্ধ করতে হবে। এই পরিস্থিতিতে আমরা সরল রেখাকে আগে সিদ্ধ করব, কারণ সরল রেখার সমীকরণটা ছোট। সবাই কি বুঝতেছো? এই পরিস্থিতিতে তোমরা আরো অ্যাটলিস্ট 10 বার পড়বা। সরল রেখাও সিদ্ধ করতে হবে, বৃত্তও সিদ্ধ করতে হবে। তোমরা এমত অবস্থায় সরল রেখাকে আগে সিদ্ধ করবা, বুঝতেছো ক্লাসের সবাই? ওকে। বৃত্তের কেন্দ্র -g - f এত রেখার ওপর অবস্থিত, অর্থাৎ -g - 2f + 3 = 0। তাহলে g হচ্ছে -2f + 3, 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখবো। এবার বলবো বৃত্তটি কত বিন্দুগামী? বৃত্তটা নিজে দুইটা বিন্দুগামী, -1 - 1 বিন্দুগামী। অর্থাৎ বৃত্ত সমীকরণে এটা সিদ্ধ করো, -1 স্কয়ারে 1 + 1 -2g - 2f + c = 0, so it will be -2g - 2f + c = -2। এই হলো ইকুয়েশন 2। আর বৃত্তটি কত বিন্দুগামী? 3,2 বিন্দুগামী। আবার বৃত্তটি 3,2 বিন্দুগামী, অর্থাৎ আবার সিদ্ধ করো, x এর স্থলে 3, y এর স্থলে 2, 9 + 4 + 6g + 4f + c = 0। তো এটাকে যদি একটু সাজায় গোছায় লিখি, তো এটা হবে 6g + 4f + c = -30। এবার আমার টার্গেট হলো GFC, এই তিনটা কনস্ট্যান্ট বের করা। এই দুই সমীকরণ থেকে, তিন সমীকরণ থেকে আমি কি করতে পারি? ক্লাসের কে বলতে পারবো? এই তিন সমীকরণ থেকে আমরা কি করতে পারি? শোনো, আমি তোমাদের একটা রুল শিখাই। দেখো, 3 থেকে আমি 2 বিয়োগ করলে সি কাটাকাটি যাবে না? 3 থেকে 2 বিয়োগ করলে সি কাটাকাটি যাবে। সি কাটাকাটি যাওয়ার পরে থাকতেছে জি আর এফ। দেখো, 1 নাম্বার সমীকরণে এফ এর মান, 1 নাম্বার সমীকরণে এফ এর মানটা, সরি, জি এর মানটা এফ এর মাধ্যমে প্রকাশ করা আছে। সেটা যদি আমি বসায় দিই তাহলে কিন্তু ইজিলি আমার এফ এর মানটা চলে আসবে। তো প্রথমে 3 থেকে 2 বিয়োগ করো। আমি চিত্রটাও মুছে দিচ্ছি। তিন মাইনাস 2 8g + 6f - 11। এবার বলো g কত? -12 + 3। So -16f + 24 + 6f = -11. So -10f - 35, f will be 7/2। f এর মানটা পেয়ে গেছি। এবার এখানে বসাইলে আমি জিও পেয়ে যাব। অ্যাকাউন্ট থেকে g = -2f, -2f কত? 7 + 3, তাতে -4। f ও পেয়ে গেলাম, g ও পেয়ে গেলাম, আর লাগবে c। তো সেটা 2 এ বসাই, 2 নং থেকে। 2 নং এ হচ্ছে -2g, তার মানে 8, -2f তার মানে 7 + c = -2। 1 হয়, সো এটার পাশে গেলে -3 হয়ে যাবে, c এর মান -3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত GFC তিনটা কনস্ট্যান্ট আমি পেয়ে গেছি। এবার বলো নির্মেয় বৃত্তের সমীকরণ কত হবে? ক্লাসের কে বলতে পারবা? একবারে বলো। x² + y² - 2gx
প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। সবাই মনে হয় বুঝতে পারছো? ভেরা একটু জানাও লাস্ট লাইনটা, বৃত্তের সমীকরণটা নির্ণয় কি বুঝতে পারছো? একটু বড় টাইপের অঙ্ক করলাম যেগুলোর ক্যালকুলেশন একটু বড়। ম্যাথটা কি সবাই বুঝছো? জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। 16 এর রুলের বাকি অঙ্কগুলা যখন তুমি করবা তখন দেখবা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা পরবর্তী ম্যাথটায় যাব। 19 এর দুটা ম্যাথ আছে, এর মধ্যে আমি তোমাকে একটা করাই দিব, 19 এর 1 নাম্বারটা করাই দিব। এরা 19 এর 2 নাম্বারে তোমাদের দেখো এই জায়গাটায় মনে হয় খালি আছে, এইটা ওয়াই অক্ষকে হবে। তো দেখো তো তোমাদের বই 19 এর 2 নাম্বারে দেখো যে ড্যাশ অক্ষকে বোধহয় আছে, এটা ওয়াই অক্ষকে হবে, এটা একটু লিখে রাখো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, প্রশ্নটা কি বলছে দেখো পুরো বৃত্তটা। এখানে একটা ছোট্ট কারণে আমি অঙ্কটা করাই দিব, এটা অনেকটা 16 এর অঙ্কের মতোই। তো এখানে বলছে কি যে একটা বৃত্ত যেটা এক্স অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায়, আচ্ছা বিন্দুগামী বুঝলাম। আর বলছে যে কেন্দ্র এত রেখার উপরে অবস্থিত, সেটা তো ঠিক আছে, কিন্তু কেন্দ্রটা হইল ফার্স্ট কোয়াড্রেন্ট। এই জিনিসটার জন্য জাস্ট আমি তোমাকে অঙ্কটা করাই দিচ্ছি। কেন্দ্র প্রথম চতুর্ভাগে, এই কথাটার মানে ভাইরা কেউ কি বলতে পারবা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। মাইনাস জি মাইনাস এফ। চমৎকার। তো এখন কেউ কি বলতে পারবা যে কেন্দ্র ফার্স্ট কোয়াড্রেন্টে থাকার অর্থ মানে কেন্দ্রটা পজিটিভ না বলতো ভাই? ভুজার কোটি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকা, তার মানে মাইনাস জি হইল পজিটিভ, তাহলে জি এর মান কি হবে? নেগেটিভ। নেগেটিভ। ভেরা এখান থেকে একটা নোট রাখবা, ফর্মুলা না, একটা অ্যাজ এ অনুসিদ্ধান্ত, যে বৃত্তের কেন্দ্র যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে জি আর এফ এর মান মাইনাস হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? বৃত্তের কেন্দ্র যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে জি আর এফ এর মানটা মাইনাস হবে, এটা মনে রাখবে। এটা কখন কাজে লাগবে এটা আমি পরে বলতেছি। আপাতত আমি চিত্রটা এঁকে দিই। 19 এর 1 তোমরা মনে রাখবা আজকের কাজ, আমরা আজকে যে ম্যাথগুলো করবো লিখে রাখতেছি। আজকে আমরা যেগুলো করছি 4, 11, 16, 19, 20 করবো আমরা। এই অঙ্কগুলা শেষ করতে হবে ভেরা তোমাদের। 4, 11, 16, 19, 20 মনে থাকবে। লাস্ট ক্লাসে আমি 2, 9, 10 করাইছি। তো যে অঙ্কগুলা যেদিন কাজ দিই অবশ্যই অবশ্যই করে ফেলো, আমার সাথে সাথে না করলে হারায় যাবে। ওকে, তো এবার 19 এর 1 নাম্বার দেখো। একটা বৃত্তের কেন্দ্র বলছে একটা নির্দিষ্ট সরলরেখা দিয়ে যায়, এক্স অক্ষকে স্পর্শ করে 1,1 বিন্দু দিয়ে যায়, আর সরল কেন্দ্রটা হইল অমুক সরল রেখার উপরে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থিত। তো এটা হলো x প্লাস ওয়াই ইকুয়াল টু 3, কেন্দ্রটা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর এই বৃত্তটা 1,1 বিন্দুগামী আর এক্স অক্ষকে স্পর্শ করে। ভাইয়া এই সরল রেখাটা যে এমন তা কি তোমরা বুঝছো? x প্লাস ওয়াই ইকুয়াল টু 3 সরল রেখাটা, এই যে এটা ডানে 3 আর উপরে 3 অংশে ছেদ করবে, মানে তোমরা যদি সরল রেখার আইডিয়াটা থাকে তাহলে দেখবা যে কোনো প্রবলেমই হচ্ছে না। তো এবার মনে করি বৃত্তের সমীকরণ কি ধরবা বলো? সাধারণ বৃত্তের সমীকরণ। আমরা জিএফসি গ্রুপ করতেছি, এখনো হালুয়া কাবাব বুটিকে যাইনি।
এই হলো বৃত্তের সমীকরণ। বলো বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে, কি হবে তাইলে? C equal to G square. বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, C equal to G square। এবার বলো এবার সিদ্ধ করার পালা। আমি সেকেন্ড টাইম বলতেছি, বলছি 10 বার বল। সরল রেখাটা এই কেন্দ্রগামী আর বৃত্তটা এই বিন্দুগামী, কাকে আগে সিদ্ধ করবা? সরল রেখাকে। সরল রেখাকে। বৃত্তের কেন্দ্র -g - x plus y equal to 3 রেখার ওপর অবস্থিত, অর্থাৎ সিদ্ধ -g - f equal to 3, f equal to -g - 3, 2। আর লাস্ট বলো বৃত্তটা কত বিন্দুগামী? 1। 1,1। বৃত্তটি 1,1 বিন্দুগামী, তাহলে বৃত্ত নিজে সিদ্ধ হবে, অর্থাৎ 1 square plus 1 square 2g into 1 2f into 1 plus c, so it will be 2g plus 2f plus c equal to -2। তোমাদের বের করতে হবে gfc। দেখো আমি ইচ্ছা করে c এর মানটাও বের করে রাখছি, f এর মানটাও g এর মাধ্যমে বের করে রাখছি, এই দুটো এখানে বসাও। বলো কত হবে? 2g 2 - g - 3 plus g square equal to -2, 2g minus 2g minus 6 plus g square equal to -2, 2g কাটা যাবে, -6টা ডানে গেলে g স্কয়ার এর মান কত হবে ভেরা? 4। এইখানেই বুঝার বিষয়টা, g স্কয়ার equal to 4, g এর মান ন্যাচারালি +-2 হয়, এইখানে কত হবে? -2। -2 হবে, কারণ হইলো কেন্দ্রটা ফার্স্ট কোয়াড্রেন্টে। তোমাদের ক্লাসের ফার্স্টেই বলছিলাম, মানে এই অঙ্কটা শুরুতে, যে বৃত্তের কেন্দ্র যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে জি এর মানটা মাইনাস হবে। সাইড নোট দিবা, কেন্দ্র প্রথম চতুর্ভাগে। আশা করি ক্লাসের সবাই বুঝতে পারছো। কেন্দ্র ফার্স্ট কোয়াড্রেন্টে, সো জি এর মানটা আমি 2 এ বসাই, 2 নং থেকে। f equal to 2 - 3 মানে -1, আর 1 নং থেকে কি হবে? c equal to g স্কয়ার। তাহলে আমাকে বলো নির্ণেয় বৃত্তের সমীকরণ কত হবে? জিএফসি পাই গেছি আমি। নির্ণেয় বৃত্তের সমীকরণ স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মাইনাস 4x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল টু 0। বলো ক্লাসের সবাই কি বুঝতেছো ম্যাথগুলা? এবং একই রকম ভাবে প্রত্যেকটারই কিন্তু একই রকম ম্যাথ হোমওয়ার্ক গুলা দিচ্ছি আমি। 19-এর 1 করাই দিলাম, তুমি 2 বাসায় করতে পারবা। বুঝতেছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, আমরা 2টা ম্যাথ আরো করবো ইনশাআল্লাহ। প্রথমত করতেছি 20 নাম্বার। সবাই 20-এর 2টা ম্যাথ আছে। প্রথমে আমরা 20-এর 1 নাম্বারটা করে দিব। 20-এর 1 নাম্বারে বলা হচ্ছে দেখাও যে A11 বিন্দুটা এই বৃত্তের উপর অবস্থিত। এরা বলো একটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত হইলে কি হবে? একটা বিন্দু একটা বৃত্তের উপর অবস্থিত হইলে কি হয়? তা বৃত্ত কেন, যে কোনো সরল রেখা বা বক্ররেখাই হোক না কেন, সেক্ষেত্রে কি হয় কে বলতে পারবা? শর্ত সিদ্ধ। কখন? হ্যাঁ, শর্ত সিদ্ধ হইতে হবে। ভেরি গুড। তার মানে A11 দিয়ে আমি যদি বৃত্তের সমীকরণের বাম পাশটাকে সিদ্ধ করার ট্রাই করি, সেটা রাইট সাইডের সমান হবে। সিদ্ধ হওয়ার অর্থই তো এটা যে লেফট সাইডে মানটা বসাবা, রাইট সাইডের ভ্যালুর সমান হবে। তো আমি প্রথমে A11 বিন্দু দ্বারা বৃত্তের সমীকরণটা সিদ্ধ করে দেখাই, তাইলে একটা প্রমাণ হইল যে হ্যাঁ এই বিন্দুটা বৃত্তের উপরে অবস্থিত।
তারপরের পার্টটা আমি পরে আলোচনা করতেছি। 20-এর 1 নাম্বারটা আমি করে দিচ্ছি। ওকে, তো প্রদত্ত বৃত্তের সমীকরণ কি আছে বল? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 4x প্লাস 6y মাইনাস 12 ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তটার সমীকরণ। এই a11 বিন্দুর জন্য আমরা বৃত্তের সমীকরণের বাম পক্ষে একটু বসায় দেখি কি হয়। a1,1 বিন্দুর জন্য বৃত্তের সমীকরণের বাম পক্ষ x স্কয়ার প্লাস x স্কয়ার 4 × x 6 × x মাইনাস 12। 1 আর 1 2, 6 6 6 12, 12 মাইনাস 12 শূন্য হয়ে গেল। দ্যাট ইজ ডান পক্ষ। তার মানে আমি নিশ্চিত হইলাম যে a11 বিন্দুটা এই বৃত্তের উপরে অবস্থিত, সিদ্ধ হয়েছে। সুতরাং a11 বিন্দুটি বৃত্তের উপর অবস্থিত। তাহলে একটা পার্ট আমার অঙ্কের হয়ে গেছে। এইবারে আসো আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব। এরা সেকেন্ড পার্টটায় আমাকে বলছে যে আমরা যদি এই এ বিন্দু দিয়ে একটা ব্যাস আঁকি, মানে এই বিন্দুটা যেহেতু বৃত্তের উপরে, তাহলে তো একটা ব্যাস আঁকাই যাবে। তো এই ব্যাসটা কি বৃত্তকে আরেকটা বিন্দুতে ছেদ করবে অবভিয়াসলি, সেটার নাম হইল বি। ধরে নিলাম আমি, যার স্থানাঙ্ক হইল আলফা বিটা। আমাকে ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে, মানে বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। এই বিন্দু দিয়ে আমি একটা ব্যাস আঁকলাম, সেই ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক। ভেরাত আজকে তোমাদের আমি একটা মানে মজার জিনিস শিখাবো যে একটা বৃত্ত সমীকরণ দেখা মাত্র তার কেন্দ্রের স্থানাঙ্কটা বের করে ফেলা যায়। তোমরা জেনে রাখো যে এটা একটা অবজেক্টিভ হিসেবে পরীক্ষায় অবশ্যই আসবে। ভাইরা বৃত্তের কেন্দ্র হলো -g - a। কেউ কি বলতে পারবা এখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কত? সমীকরণটা -2 -3। এক্সেলেন্ট। -2 -3 কিভাবে পারলা? আমি অনেকে হয়তো এইভাবে করছো যে 2g হইল 4, তাহলে g এর মান 2, তাহলে -g হবে -2। তাদের জন্য আমি আরেকটু সহজ করে দিই। মানে বৃত্তের সমীকরণটা তুমি যেটা থাকবে তোমার, সেই সমীকরণে x এর সহগ আর y এর সহগকে -2 দ্বারা ভাগ করলে যেটা পাবা সেটা হলো কেন্দ্রের স্থানাঙ্ক। আরেকবার বলি, x এর সহগ আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করবা। যারা বলতো প্রদত্ত বৃত্তের সমীকরণে x এর সহগ কত? 4 প্রদত্ত 4, -2 দিয়ে ভাগ করলে কত হয়? -2। আর y এর সহগ কত? 6 -2 দিয়ে ভাগ করলে কত হয়? -3। তার মানে -3 কেন্দ্রের স্থানাঙ্ক হবে -2 -3। তো আমাকে এই বি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে। কোন স্টাইলে বের করব সেটা একটু দেখো। ধরি এ বিন্দু দিয়ে অঙ্কিত ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক বি আলফা কমা বিটা। ভাইরা তুমি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সরাসরি লিখে ফেলতে পারো, মানে -2 দিয়ে ভাগ করা লেখা যায়, এটা হলো একটা সূত্রের মতো। তো তুমি এটা এত দেখানোর দরকার নেই, ডাইরেক্ট বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক সমীকরণ থেকে বলে ফেলতে পারো। এবার তোমাদের সবসময় আমি এই মেথডটার কথা বলি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। এই মেথডের নাম হইল গজনি মেথড। মানে তোমরা আমির খানের গজনি সিনেমা দেখছো যে আমির খান ভুলে যায়, তো এরকম আমরা এই ভুলে যাওয়া মেথডটা একটু দেখবো। খেয়াল করো, কয়েক সেকেন্ডের জন্য কেন্দ্রের স্থানাঙ্কটা ভুলে যাও তুমি।
মানে সি -2 -3 কেন্দ্র যে দেয়া আছে এটা ভুলে যাও। বলো এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা না? এ দেওয়া আছে আর বি তুমি ধরছো, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে? 1 প্লাস আলফা বাই 2 আর কি হবে বলো? 1 প্লাস বিটা বাই 2। Beta তারপরে তোমার তারপরে তোমার মনে পড়বে আমির খানের মতো, আল্লাহ এটা তো দেওয়াই আছে -2 -3, তো এটা বসায় দিবা, সো তোমার আলফা বিটার মানটা বের। বুঝতেছো সবাই, ক্লাসের সবাই? জি ভাইয়া। এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক 1 প্লাস আলফা বাই 2 1 প্লাস বিটা বাই 2। তারপরে আমার মনে পড়লো যে এটাই হলো -2 -3, তাহলে প্রশ্ন মতে বসায় দাও। One plus alpha by 2 equal to -2, so 1 plus alpha -4, alpha মান -5, আবার 1 plus beta by 2 equal to -3, 1 plus beta equal to -6, beta হলো -7। তাইলে বলতো অপর প্রান্তের স্থানাঙ্ক কত? তাইলে অপর প্রান্তের স্থানাঙ্ক -5 -7। ক্লাসের সবাই কি বুঝতে পারছি অঙ্কটা? জি ভাইয়া। ওকে, সো ভেরা আমরা আজকে আরেকটা নিয়মের একটা অঙ্ক দেখে নিব। আমরা তোমাদের হয়তো মনে আছে যে আমরা 2 নাম্বার অঙ্কটা করে দিছিলাম। দেখো 1 নাম্বারের যে অঙ্ক এটা আসলে কোনো গ্রুপের মধ্যেই পড়ে না। ভেরা তোমাদের কি কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের কথা মনে আছে? 3.1 চ্যাপ্টারে পড়ছিলাম কার্তেশীয় এবং পোলার, এক্স ওয়াই আর আর থিটা, মনে আছে? অনেক আগে পড়ছো। সম্পর্ক বলতে পারবা, মানে এক্স ওয়াই এর সাথে আর এর সম্পর্কটা কি? ক্লাসে কে বলতে পারবে? কেউ পারবা না? x সমান r cos থিটা, y সমান r sin থিটা। এক্সেলেন্ট। হ্যাঁ, আর আর সমান কত? √x² প্লাস y², মনে আছে? বা আর স্কয়ার মানে হলো x² প্লাস y²। তো এই যে সমীকরণগুলো দেখতেছো ভেরা, এগুলা কি পোলার না কার্তেশীয় বলো? এক্স আর ওয়াই থাকলে হয় কার্তেশীয়, আর আর থিটা থাকলে কি হয়? পোলার। পোলার। তো ভেরা আমি তোমাদের একটা অঙ্ক করে দিচ্ছি, 1 এর 2 নাম্বার, আমি বাকি অঙ্কগুলো চাই তোমাদের কাছে হুবহু একই রকম অঙ্ক। তো এখানে কার্তেশীয় সমীকরণ আছে, আমার পোলার বানায় নিতে হবে। একের 2 প্রদত্ত সমীকরণ x² প্লাস y² মাইনাস ax, কোনো এক্স ওয়াই রাখা যাবে না, আর থিটা। x² প্লাস y² কত? ক্লাসে কে বলতে পারবে? আর স্কয়ার। আর ভেরা x কত? ক্লাসে কে কে বলতে পারবা? x ইকুয়াল টু r cos থিটা। আর cos থিটা। এক্সেলেন্ট। ওইটাকে ডানে পাঠাও, যেহেতু আর হইল দূরত্ব, এটা কখনো 0 হবে না, উভয় পক্ষ থেকে আর কেটে দাও, আর ইকুয়াল টু a cos থিটা। তাহলে ভেরা এইটা হলো বৃত্তের কার্তেশীয় সমীকরণ, আর এটাকে কি বলা হয় বলো? পোলার সমীকরণ। পোলার সমীকরণ, যা নির্ণেয় পোলার সমীকরণ। এই সূত্র দেখে 1 এর 1 3। তাহলে ভেরা এখানে আমাদের হোমওয়ার্কে 1 অ্যাড হইল, 1 4 11 16 19 20 অঙ্কগুলা চাই আমরা। 21টা অঙ্ক আছে টোটাল, আমাদের 9টা অঙ্ক হয়ে গেছে, 7টা সূত্র আমরা পড়ে ফেলছি। নেক্সট উইকের 2টা ক্লাসে আমরা 4.1 শেষ করব। তো ভাইয়ারা হোমওয়ার্ক গুলা সাথে সাথে করে রাখো, কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। ভালো থাকো সবাই।